৩-০ জয়। স্কোর লাইন দেখে মনে হতে পারে আর্জেন্টিনা একদম নিখুঁতভাবে খেলেছে। কিন্তু একজন কোচ, একজন বিশ্লেষক কিংবা একজন বিশ্বকাপ দাবিদার দলের সমর্থক কখনোই শুধু ফলাফল দেখে সন্তুষ্ট হন না। তারা খোঁজেন দলের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে। আজ আমরা আর্জেন্টিনার প্রতিটি বিভাগ আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। তাদের প্লাস পয়েন্ট ১, মেসির উপস্থিতি এখনও পুরো দলকে বদলে দেয়। অনেকেই ভাবছেন ৩৯ বছর বয়সী মেসি হয়তো আগের মতো ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আইসল্যান্ডের ম্যাচ আবারও প্রমাণ করেছে মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি পুরো সিস্টেমের কেন্দ্রবিন্দু। মেসি মাঠে নামার আগে আর্জেন্টিনা আক্রমণ করেছিল, কিন্তু আক্রমণগুলো ছিল কিছুটা অনুমানযোগ্য। উইং থেকে ক্রস, মাঝমাঠ থেকে পাস, সবই ছিল, কিন্তু শেষ মুহূর্তে জাদুটা ছিল অনুপস্থিতির। মেসি মাঠে আসার পর কী হলো? আইসল্যান্ডের দুই মিডফিল্ডার তার দিকে মনোযোগ দিতে শুরু করে। ডি পল ও ম্যাক অ্যালিস্টার বেশি জায়গা পায়, লাউতারো বক্সে বেশি বল পায়, ডিফেন্ডাররা নিজেদের পজিশন ছেড়ে দিতে বাধ্য হয়। অর্থাৎ মেসি বল ছাড়াও ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে। বিশ্বকাপে এর গুরুত্ব, নকআউট ম্যাচে যখন খেলা আটকে যাবে তখন এমন একজন খেলোয়াড়ই দরকার হয় যিনি এক মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। প্লাস পয়েন্ট ২, মিডফিল্ডার এখনও বিশ্বের সেরাদের একটি। বিশ্বকাপ জেতার জন্য শুধু স্ট্রাইকার বা ডিফেন্ডার যথেষ্ট নয়। আধুনিক ফুটবলে মিডফিল্ডারই ম্যাচ জেতায়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি এখানেই। এনজো ফার্নান্দেজ, তিনি শুধু পাস দেন না, পুরো ম্যাচ ছন্দ নিয়ন্ত্রণ করেন। যখন চাপ আসে তখন ছোট পাস খেলেন এবং যখন আক্রমণ দরকার লং পাস খেলেন। এনজো মাঠে থাকলে আর্জেন্টিনা খুব কম সময়েই নিয়ন্ত্রণ হারায়। ম্যাক অ্যালিস্টার, তিনি দলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ মিডফিল্ডার। রক্ষণে সাহায্য করেন, আক্রমণে যোগ দেন, প্রেসিং করেন, সুযোগ তৈরি করেন। ডি পল, মেসির ব্যক্তিগত বডিগার্ড বললেও ভুল হবে না। পুরো ম্যাচে তার দৌড় এবং প্রেসিং প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয়। বিশ্বকাপে লাভ, যদি মাঝমাঠ নিয়ন্ত্রণে থাকে তাহলে ফ্রান্স, ব্রাজিল কিংবা পর্তুগালের মতো দলকে হারানো সম্ভব। প্লাস পয়েন্ট ৩, স্কোয়াড ডেপথ আগের চেয়ে অনেক শক্তিশালী। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মূল সমস্যা ছিল বেঞ্চের সীমাবদ্ধতা। এবারের পরিস্থিতি ভিন্ন, নতুন প্রজন্ম উঠে এসেছে। নিকো পাস এই ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে, তার মধ্যে আছে ড্রিবলিং, পাসিং, ভীষণ আত্মবিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বড় ম্যাচে তিনি ভয় পান না। থিয়াগো আলমাদা গোল করেছেন, কিন্তু গোলের বাইরেও তার মুভমেন্ট দুর্দান্ত ছিল। গার্নাচো, যদি এই ম্যাচে বড় ভূমিকা ছিল না, তবে তার গতি যে কোনো ক্লান্ত ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। বিশ্বকাপে লাভ, ৭০ মিনিটের পর বেঞ্চ থেকে ম্যাচের মোড় ঘোরানোর মতো খেলোয়াড় এখন আর্জেন্টিনার আছে। প্লাস পয়েন্ট ৪, মানসিক শক্তি আর্জেন্টিনার সবচেয়ে অবমূল্যায়িত গুণ। গোল করার পর দল থেমে যায়নি, বরং আরও আক্রমণ করেছে। এটাই চ্যাম্পিয়নদের মানসিকতা। এবার আলোচনা করা যাক এই বিশ্ব চ্যাম্পিয়ন টিমের কিছু মাইনাস পয়েন্ট নিয়ে। ফুল ব্যাকদের পেছনে বিশাল স্পেস, এটাই সম্ভবত আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা। আর্জেন্টিনা আক্রমণ করার সময় দুই ফুল ব্যাক অনেকেই উপরে থাকে, ফলে পিছনে জায়গা তৈরি হয়। আইসল্যান্ডের মতো দল পুরোপুরি কাজে লাগাতে পারেনি, কিন্তু ধরুন প্রতিপক্ষ ফ্রান্সের এমবাপ্পে, পর্তুগালের রাফায়েল কিংবা স্পেনের নিকো উইলিয়ামস, তাহলে এই স্পেস মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। মাইনাস পয়েন্ট ২, গোল মিস করার প্রবণতা। স্কোর ৩-০ হলেও বাস্তবে ৫ কিংবা ৬ গোল হতে পারত। বিশ্বকাপে সব ম্যাচ এত সুযোগ আসে না, কিন্তু সুযোগ নষ্ট করা মানে পুরো টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া। লাউতারো এবং অন্যান্য ফরোয়ার্ডদের আরও ক্লিনিক্যাল হতে হবে। মাইনাস পয়েন্ট ৩, রোমেরোর উপর অতিরিক্ত নির্ভরতা। রোমেরো মাঠে থাকলে ডিফেন্স একরকম, রোমেরো না থাকলে অন্যরকম। এটি একটি বড় সতর্ক সংকেত। বিশ্বকাপে ইনজুরি কিংবা সাসপেনশন যে কোনো সময় হতে পারে, তাই বিকল্প পরিকল্পনা তৈরি করা জরুরি। মাইনাস পয়েন্ট ৪, সেট পিস রক্ষণ। কর্নার এবং ফ্রি কিকের সময় কয়েকবার মার্কিং এর সমস্যা দেখা গেছে। আইসল্যান্ড গোল করতে পারেনি, কিন্তু জার্মানি, ইংল্যান্ড কিংবা পর্তুগালের মতো দল হলে
শাস্তি দিতে পারত। মেসির বিকল্প এখনও নেই, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। মেসি মাঠে থাকলে আর্জেন্টিনা একরকম, মেসি না থাকলে সৃজনশীলতার ঘাটতি স্পষ্ট। নিকোপাস আলমাদা ভালো খেলছে, কিন্তু এখনও তারা মেসির প্রভাবের কাছাকাছিও নয়। সবচেয়ে বড় সিদ্ধান্ত এই ম্যাচের পর আর্জেন্টিনা সম্পর্কে তিনটি বিষয় পরিষ্কার। এক, বিশ্বকাপ জয়ের মতো মানের দল তারা এখনও। মেসি ফিট থাকলে আক্রমণ ভাগ বিশ্বের সেরাদের মধ্যে থাকবে। ডিফেন্সিভ ট্রানজিশন এবং ফিনিশিং উন্নত না করলে নকআউট পর্বে বিপদে পড়তে পারে। এখন আসি আইসল্যান্ডে। স্কোর লাইন তাদের পক্ষে নয়, কিন্তু এই ম্যাচ তারা কিছু ইতিবাচক বিষয় দেখিয়েছে। ডিফেন্সিভ অর্গানাইজেশন। ম্যাচের প্রথম 30 মিনিটে আইসল্যান্ডের রক্ষণ ছিল খুবই শৃঙ্খলাবদ্ধ। তারা ডিফেন্স কম্প্যাক্ট রেখেছে, মাঝখানের জায়গা বন্ধ রেখেছে, আর্জেন্টিনাকে বাইরে দিয়ে খেলতে বাধ্য করেছে। এই ছোট দলের জন্য আদর্শ কৌশল। আইসল্যান্ডের খেলোয়াড়রা শারীরিকভাবে খুবই শক্তিশালী। ডুয়েল ও এয়ারিয়াল বলের লড়াইয়ে তারা অনেক বেশি আর্জেন্টিনার সমান ছিল। বিশ্বকাপে এটি গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে। যখন এই সুযোগ পেয়েছে তারা সরাসরি আক্রমণে গেছে। কয়েকটি মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্সকেও চাপে ফেলতে সক্ষম হয়েছে। এক গোল খাওয়ার পরও তারা ভেঙে পড়েনি। অনেক ছোট দল আর্জেন্টিনার বিপক্ষে দ্রুত আত্মসমর্পণ করে ফেলে, আইসল্যান্ড সেটা করেনি। আইসল্যান্ডের মাইনাস পয়েন্ট। আক্রমণে সৃজনশীলতার অভাব, এটাই সবচেয়ে বড় সমস্যা। তারা ডিফেন্স করতে পারে, কিন্তু আক্রমণে গিয়ে নতুন কিছু করতে পারে না। বেশিরভাগ আক্রমণই ছিল লং বল, ক্রস, দ্বিতীয় বলের উপর নির্ভরতা। বড় দলের বিপক্ষে এটি যথেষ্ট নয়। বল দখলে রাখতে না পারা। যখন এই বল পেয়েছে দ্রুত হারিয়েছে, ফলে ডিফেন্ডারদের বরাবরই চাপ সামলাতে হয়েছে। পুরো ম্যাচে তারা ছন্দ তৈরি করতে পারেনি। মিডফিল্ডারের সীমাবদ্ধতা। আর্জেন্টিনার মিডফিল্ডারের সামনে তারা প্রায় অসহায় ছিল। এনজো, ম্যাকঅ্যালিস্টার কিংবা ডি পলের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। বিকল্প পরিকল্পনার অভাব। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরেও আইসল্যান্ড নতুন কিছু করতে পারেনি। কোচের পক্ষ থেকেও খুব বেশি ট্যাকটিক্যাল পরিবর্তন দেখা যায়নি। এই ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো আর্জেন্টিনা এখনও বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার। তাদের মিডফিল্ডার, স্কোয়াড ডেপথ এবং মেসির উপস্থিতি যে কোনো দলকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে আইসল্যান্ড দেখিয়েছে তারা সংগঠিত এবং পরিশ্রমী দল, কিন্তু বড় দলকে হারাতে হলে তাদের আক্রমণ ভাগে আরও সৃজনশীলতা এবং মিডফিল্ডে আরও মানসম্মত খেলোয়াড় দরকার। আর্জেন্টিনা এই ম্যাচ জিতিয়েছে 3-0 গোলে, কিন্তু বিশ্লেষণ করলেও দেখা যায় এক দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, অন্য দল এখনও সেই পর্যায়ে পৌঁছানোর পথ খুঁজছে। আইসল্যান্ডে 3-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে আগের শক্তির বার্তা দিচ্ছে। কিন্তু এই ম্যাচে লুকিয়ে ছিল কিছু সতর্ক সংকেতও। মেসির জাদু, মিডফিল্ডারের আধিপত্য এবং তরুণদের উত্থান যেমন আশার আলো দেখিয়েছে, তেমনি ডিফেন্সের ফাঁকফোকর আর সুযোগ নষ্ট করার প্রবণতা বড় প্রশ্নও তুলে দিয়েছে। এখন দেখার বিষয় স্কালোনি কি এই দুর্বলতাগুলো ঠিক করে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস করতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।